প্রথম ঘটনা। Kenapa tak tidur lagi, ha? কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। শিফটিং ডিউটি। রাতে ডিউটিতে এলেন ভদ্রলোক। Kenapa tak বিহারের tidur lagi, ছাপড়া ha? জেলার মানুষ। রাত্রি গভীর হলো। তিনি দেখলেন সামনে শূন্যে একটা দোলনা দুলছে। এক মেম সাহেব শূন্যে ভেসে ভেসে দোলনার কাছে এলেন। খানিক বাদে ব্যাক ব্রাশ করা চুল, গলায় ছোট্ট টাই একটি সাহেব Kenapa পাশে tak এসে tidur বসলেন। lagi, ha? এমন ঘটনার জন্য সিকিউরিটির ভদ্রলোক প্রস্তুত ছিলেন না। অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মুখ থেকে তখন গেজা বেরিয়ে গেছে। সকালে সবাই দেখে জল বাতাস করলেন। জ্ঞান ফিরলে তিনি গত রাতের ঘটনা বললেন। কেউ বিশ্বাস করল না। Tidur lagi, ha? একজন প্রবীণ ঐতিহাসিক গবেষক তাকে বাড়িতে নিয়ে গিয়ে ভারতবর্ষের 200 বছরের প্রশাসকদের ছবি দেখালেন। সিকিউরিটি ভদ্রলোক বললেন, এই ভদ্রলোককে গত রাতে তিনি দেখেছেন। ইনি লর্ড ওয়ারেন হেস্টিংস। ঐতিহাসিক গবেষক প্রমাণ করলেন। তখন এই ন্যাশনাল লাইব্রেরি তৈরি হয়নি। লর্ড হেস্টিংস এবং তার স্ত্রী এখানে থাকতেন। এক বিরল মুহূর্তে সিকিউরিটি ভদ্রলোক সেটা দেখে ফেলেছেন। ঘটনা 2। বজবজের প্রান্তিকা আবাসনে রাত 9:30টায় আমার একটা ব্যাচ ছিল অনির্বাণ সিনহাদের ফ্ল্যাটে। অনির্বাণ এখন রিপাবলিক বাংলাতে চাকরি করে। ও, তথাগত রায় এবং পুলক বিশ্বাস একসঙ্গে পড়তো। বাটা থেকে পড়িয়ে ওদের বাড়িতে পৌঁছতে 10:15 বেজে গেছিল। 12:15টায় ওদের বাড়ি থেকে বেরিয়ে দ্রুত সাইকেল চালিয়ে দিলাম। প্রতিদিন যে পথ দিয়ে ফিরি সেই পথ দিয়ে না ফিরে অন্য রাস্তা ধরলাম। একটা মোড়ের পরে ডান দিক ঘুরে আমাদের বাড়ি। কিছুটা আগে পিয়ারি মোহন দাসের বাড়ি। সামনে রাস্তার পাশে একটা মান্দার গাছ। উঁচু লম্বা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। মাস্টার মশাই হিসেবে সবাই আমাকে চেনে। আমি প্রায় আমার পাড়ায় এসে গিয়েছি। আমি ভদ্রলোকের দিকে তাকালাম। নাক, চোখ, মুখ কিছুই বোঝা যাচ্ছে না। কেন এমন হলো ভাবছি। ভদ্রলোক ঘুরে গেলেন। আমি তাকিয়ে আছি, প্রচন্ড ভয় পেয়েছি। সাইকেলে প্যাডেল চাপছি, একটু সাইকেল এগোচ্ছে না। বরং সাইকেলের সামান্য শব্দ আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। দেখি ভদ্রলোক নেই। শীতকালের কুয়াশার মতো, সাবানের ফেনার মতো তার শরীরের আকার নিয়ে কেউ যেন দাঁড়িয়ে আছে। প্রবল শীতের রাতে প্রবল ভয়ে আমি পুরো ভিজে গেছি। যে কেউ দেখলে ভাববে আমি পুকুরের জল থেকে উঠে এসেছি। বাড়ি এলাম। গিন্নি রাগারাগি করে বললেন,
আরো 2-3টে টিউশনে নিলে হয় না? তাহলে তো আর কষ্ট করে বাড়ি আসতে হয় না। অন্যদিন আমি রিয়াক্ট করি, আজ ওসব কথা আমার কানেই ঢুকলো না। 2 বছর ও রাস্তায় আমি যাইনি। আমি কিন্তু ভদ্রলোককে চিনতে পেরেছিলাম। ওনার ছেলে নির্মল আমাদের স্কুলে কমার্সের ফার্স্ট বয়। একদিন ওকে ঘটনাটা বললাম। ও বলল, বাবা চটকলে কাজ করতেন, রাত 3টে বাড়ি ফিরে কোলাপসেবল গেট ঝাঁকাতেন। উনি মারা যাবার পরেও এটা ঘটেছে। বাইরে এসে দেখি কেউ নেই। মা একদিন মাঝরাতে পুকুরে নেমে হাত পা ধুচ্ছিলেন। উপরে তাকিয়ে দেখেন বাবা দাঁড়িয়ে আছেন। বুঝতে পারি আমি ঠিকই দেখেছিলাম। উনি এসেছিলেন প্রিয়জনদের দেখতে। রাত জাগা মাস্টারের চোখে পড়ে যাবেন, এটা হয়তো উনি ভাবেন। গল্পকার সন্ধ্যা বোসের গল্প ভূতেদের বিয়ে বাড়ি। সাবধান সাবধান, আমার পোষা ভূতগুলোকে ছেড়ে দিচ্ছি আজ। এমনিতে ওরা সারা বছর বন্দি থাকে, এই সময় কদিনের জন্য ছেড়ে দিই। আবার ওরা সময় মতো খোঁয়াড়ে এসে স্বেচ্ছায় বন্দি হয়। সামনেই চৈত্র সংক্রান্তি। মহেশ্বরে এতদিন বন্দি থেকে ছাড়া পেয়ে কি করবে ওরা নিজেরাও জানে না, তাই সাবধান। ছাড়া পেয়ে ওরা শেওড়া গাছে মজলিস বসিয়েছে। আর পেতনি মাসি যেখানে আছে শেওড়া গাছ, উচ্চাঙ্গ সঙ্গীত গাইছে নামি দামি ভূত শিল্পী। ধাচুং ধাচুং ধা, তাচুং তাচুং তা, মামদো দাদার বিয়ে হবে, গলা ছেড়ে গান গা। আলুং বালুং ফালতু ফালুং মেছো ভূতের ছানা, পুকুর পাড়ে টুকুস করে মাছটি ধরে যাই বলো, গানটা কিন্তু বেশ ভালো। গানটা শুনে মন ভরে গেল। এখন তো সাজ সাজ রব শেওড়া গাছের মাথা জুড়ে। এদিকে পান্তা ভূত পান্তা খেয়ে সারাদিন ঝিময়। নামি দামি শিল্পীদের গানের মর্ম সে বুঝবে কি করে? গানের আওয়াজ কানে যেতেই ঝিমানো মাথায় উঠেছে, ভেবেছে ডাকাত পড়েছে। আর যায় কথা, দৌড় দৌড় দৌড়। এক দৌড়ে সোজা আমার আম গাছের মাথায়। এটাকেই আপাতত নিরাপদ আশ্রয় ভেবে নিয়েছে। এদিকে দৌড়াতে গিয়ে যে ধুতি খুলে পড়ে গেছে সেদিকে খেয়াল নাই। পান্তি রানী মানে পান্ত ভূতের বউ ধুতি নিয়ে পেছন পেছন হাজির আম গাছের নিচে। কত অনুনয় বিনয়, লক্ষ্মীটি ধুতিটা অন্তত পরে যাও। কে কার কথা শোনে? প্রাণের ভয় আছে, আম গাছ থেকে নামেই না। বিশ্বাস করো, এগুলো আমার আপন চোখে দেখা।
চোখ কচলেও দেখেছি, ভুল না মোটেই। এদিকে আর এক বিপদ, মামদোর বিয়ের জন্য কনে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে? বাচ্চা কাচ্চা গুলো এদিকে আবার মামদোকে নিয়ে ছড়া বেঁধেছে। কান পেতে থাকো, মধ্যরাতে শেওড়া গাছের আশেপাশে শুনতে পাবে ওদের ছড়া। ঢ্যাং কুড়কুড় বাদ্যি বাজে 14,000 রদ্দি মাঝে, শাকচুন্নি খ্যামটা নাচে মামদো ভূতের বে, ব্রহ্মদত্তি পুরুত হবে কোনে এনে দে। সবার সাথে আড়ি। হঠাৎ হুড়মুড়িয়ে শাকচুন্নি আমার ঘরে ঢুকে গেল। কি হলো, কি হলো, কি হলো বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেল। তিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ শুরু করে দিয়েছেন। আমার কাছে মেকআপের সব জিনিস, লিপস্টিক, আইশ্যাডো, আইলাইনার এসব চাইছে। ওসব জিনিস আমি কোথায় পাবো? আমার সাজ বলতে চিরদিনই মুখে একটু ক্রিম, ঘাড়ে গলায় একটু পাউডার আর একটা সিঁদুরের টিপ। অবশ্য অনেক আগে স্নো লাগাতাম মুখে, আফগান স্নো, আর শীতকালে তুহিনা। মাথায় নারকেল তেল ছিল টাটা জেসমিন। এই তো ছিল আমার সাজ। তবে লজ্জার মাথাকে বলছি, লিপস্টিক লাগানোর খুব শখ ছিল, কিন্তু লজ্জায় কিনতে পারি নাই। কালা মাইয়া ঠোঁটে লিপস্টিক দিলে লোকে কি বলবে? সে স্বাদ মেটাতাম কপালে সিঁথিতে সিঁদুর পরার পর ওই আঙুলে হালকা বোরোলিন নিয়ে ঠোঁটে ঘষে নিতাম। কেউ টেরই পেত না, অথচ ঠোঁট হালকা রঙিন, মন্দ লাগতো না দেখতে। আমার কাছে ওসব নাই শুনে বেশ মন খারাপ হয়ে গেল শাকচুন্নির। যা ছিল তাই দিয়েই সেজে গুজে রেডি। ও চেষ্টা করছে যাতে মামদোর মন গলে যায় ওকে দেখে। মামদোকে যে বড্ড ভালোবেসে ফেলেছে। আমার খুব মায়া হলো। খুঁজে খুঁজে সিঁদুরের কৌটা বের করে ওকে দিয়ে বললাম, এটাই একটু বোরোলিন দিয়ে ঠোঁটে লাগিয়ে নাও। ও তো মহা খুশি। ঠোঁট রাঙানো নিয়ে কথা, রাঙিয়ে ফেললো ঠোঁটটা। হঠাৎ আমাকে চমকে দিয়ে মাথাটা ঘাড় থেকে খুলে নিয়ে আয়নারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। সন্তুষ্ট হয়ে আবার মাথার জায়গায় মাথা বসিয়ে দিল। ও মা, এ যে উল্টো করে মাথা বসিয়েছে, পেছন দিকে মুখটা। সে কথা বলতেই ঠিক করে হেসে নিয়ে বলল, এখন এটাই স্মাইল। চাক কলা, আমি তো পুরো থ, যাকে বলে ঘেটে ঘ। আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখে সন্তুষ্ট হয়ে আমার কাছে জানতে চাইলো, আমাকে কেমন লাগছে বলো তো? মামদোর পছন্দ হবে তো আমাকে? বললাম, খুব সুন্দর লাগছে। মামদো পছন্দ করবে না, মামদোর বাবা পছন্দ করবে। উফ, মামদোর বাবার পছন্দে কি আসে যায়? আমি তো বিয়ে করতে চাই মামদোকে। ও পছন্দ করলে কে লাভ ক্ষতি, বলে চলে গেল কোমর দুলিয়ে। আমিও অপেক্ষায় থাকলাম ওর ভালোবাসার যেন জয় হয়। গল্পকার নীল আকাশের গল্প না, ভূতের গল্প না। ধরুন বসন্ত
একটি পুরুষ ছিল, ছিল আগুন আগুন জ্বলন্ত। বর্ষা একটি নারী, নরম নদীর মতো এখনো এখনো। সব ঋতু একে একে ঘুরে এসে যখন নতুন নতুন পাতা সব গাছেদের ভরিয়ে তুলবে, দূরের দিগন্ত ঘেঁষে রাঙা সূর্যটা বেশি লাল মনে হবে, যখন শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় ছেয়ে যাবে চারপাশ, ঠিক তখনই বসন্তের কথা মনে পড়বে আপনার। হয়তো জানেন না, চেনেন না, বর্ষাকে দেখে থাকবেন কেউ কলেজ ফেরত কোনো ট্রেনের কামরায়, অথবা আপনার পাশের বাড়ির ঝুল বারান্দায়, হয়তো বসন্তের অপেক্ষায়, এটা জেনেই যে তার সাথে কখনো দেখা হবে না কোথাও। সে জানে অসম্ভব একটা আকাশের নাম, যেখানে মৃত্যুর পর মানুষ নক্ষত্র হয়ে যায়, কারো সাথে কারো দেখা হয় না, কথা হয় না। আর যদি হতো দেখা, খাতা কলম নিয়ে বসলেই কি সব সময় হিসেব মেলে? এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, এমন রূপকথার গল্পের মতো মিলিয়ে দিলেই তো হয়। তার জন্য তো একটা অনুঘটক লাগে, একটা গল্প লাগে। নাও লাগতে পারে, আজকাল টেকনোলজির যুগ। আচ্ছা বেশ, ধরুন ঠিক এখনই বাস স্টপে একা, ভিড় থেকে একটু দূরত্ব রেখে এক দৃষ্টে মুঠোবন্দি ফোনটার দিকে তাকিয়ে আছে বর্ষা। একটার পর একটা বাস শব্দ করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সে শব্দ তার কানে যাচ্ছে না, যেন তার কোনো তাড়া নেই বাস ধরবার, কোথাও ফিরে যাবার। হয়তো ভাবছে এই বুঝি বেজে উঠবে মুঠোফোন। ধরুন দূর থেকে চোখাচোখি হয়ে গেল ঠিক এমন সময় বসন্তের সাথে একটা নীল বাইকের সওয়ার, মাথা থেকে নেমে গেল লাল হেলমেট। বর্ষার চোখে বিদ্যুৎ ঝলকে উঠেই আবার তার মেঘ থমথমে মুখ আরো গম্ভীর হলো। দু এক ফোঁটা জল টল টল করে উঠল চোখে, গড়িয়ে পড়লো গাল বেয়ে। তারপর ডান হাতের রুমালে লুকিয়ে মুছে নিল চোখ। ভাবলো এ তার চোখের ভুল, তার তো ফিরে আসার আর কোনো সম্ভাবনাই নেই। ওই নীল বাইকেই তো দুর্ঘটনায়। এমনটা যদি হতো, বসন্ত এলো সত্যি সত্যি, আসে তো, বর্ষা ডাকলেই এভাবেই আসে। পুরুষ যে আগুন জ্বালাতে জানে নারীর মনে, পোড়ায়, নিজেও পড়ে সেই আদিম কাল থেকে। বসন্তের সেই আগুন বর্ষার বুকের ভিতরে, ওর চোখের তারায়, মনে পলাশ শিমুল ভরা অরণ্যের ঝড় ওঠে। বসন্ত তাই আসে, তা মৃত্যুর পরেও বর্ষার কাছে। বর্ষা ডাক দিয়ে অপেক্ষা করে এখনো,
যে কোনো সময়, যে কোনো জায়গায়, দিনে রাতে। গল্পকার সুচিস্মিতার গল্প ভয়ানক একটি রাত। ধনঞ্জয় চ্যাটার্জি আমার দাদু মসলন্দপুরে চারঘাট গ্রামে থাকেন। আমার দাদুর গ্রামে বেশ প্রতিপত্তি। সালটা 1970। তখনও গ্রামে বিদ্যুৎ আসেনি। কেরোসিনে জ্বলা হ্যারিকেন লম্ফই ভরসা। রাত বিরেতে সেইভাবে খুব প্রয়োজন না থাকলে কেউ বাইরে বেরোতো না। 1 মাসের গরমের ছুটিতে আমরা মামার বাড়ি যেতাম। সন্ধে হতে না হতেই ঝুপ করে অন্ধকার গাঢ় চেপে বসত একটানা ঝিঝি পোকার আওয়াজ। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা বাড়িগুলো একটু রাত হতে না হতেই একদম নিঝুম পুরি। গাছের ডালে বাদুড় ঝুলে থাকতো। কলা গাছগুলোকে দেখে মনে হতো ঘোমটা পরা বউ। বাঁশ বাগানে সজারু চলে বেড়াতো, যেন ঘুঙুর পায়ে কেউ ছুটে বেড়াচ্ছে। শেয়াল, কখনো পেঁচার ডাক অদ্ভুত এক ভয়ের পরিবেশ সৃষ্টি করত। দিদার অমোঘ বাণী, দুষ্টুমি করিস না, তেনারা এসে পড়বেন। ভূতকে ভূত বললে ঘাড় মটকায়, তাই সম্মান রক্ষার্থে তেনারা। ভূত চেনার উপায়, ছায়া পড়বে না, পায়ের পাতা উল্টো হবে, আরো কত কি। সামনে এলে এগুলো মেলানোর অবস্থা থাকবে কিনা ঈশ্বর জানে। মামার বাড়িতে পাশেই একটা বাগান ছিল, নাম কলা মোচা তলা। সেখান থেকে খাবারের গন্ধ ভেসে আসতো। কারা যেন ঘুরে বেড়াতো। পূর্ণিমার রাতে জলসা বসত তেনাদের। গল্প দাদুর ভূতের আসর পুরো জমে গেছিল সেদিন। অনেক বছর আগে গল্প দাদু হোস্টেল থেকে বাড়ি ফিরছিল লাস্ট ট্রেনে। পূর্ণিমার রাত ছিল, স্টেশনে কোনো টাঙ্গা ছিল না। অগত্যা উনি হাঁটা শুরু করেন। কিছু দূর যেতেই দেখেন একটা টাঙ্গা। ওঠুন দাদা বাবু, আমি ভোলা। আরে ভোলা, তুমি বাঁচালে, এত মুড়ি দিয়েছো কেন? ভাবলাম হেঁটেই ফিরতে হবে। গল্প করতে করতে প্রায় এসে পড়লেন কলা মোচা তলার কাছাকাছি। হঠাৎ ভোলা কাকা বলল, তোমাকে নামিয়ে এখানে আসবো নেমন্তন্ন খেতে। গল্প দাদু হাসতে হাসতে বলেন, ভোলাদা, তোমার মাথা গেছে। বাড়ির সদর দরজায় নেমে টাকা দিতে যেই পেছনে ঘুরেছেন, দেখেন টাঙ্গা, ভোলাদা সব উধাও। এত রাতে দাদুকে দেখে সবাই অবাক। বাড়ি ঢুকেই বললেন, খুব বাঁচলাম, আজ হেঁটে ফিরতে হতো, ট্রেন লেট। একটাও টাঙ্গা ছিল না, ভাগ্যিস ভোলাদা ছিল। সবাই আজকে উঠে জিজ্ঞাসা করলো, কে? ভোলাদা? সে তো দিন 15 আগে মারা গেছে। ঘর নিস্তব্ধ, আমরাও জড়সড়। এরপর রাতে ভয়ে ভয়ে শুতে গেলাম। এক জায়গা হলে ভাই বোন সব এক ঘরে ঠুসোঠুসি করে শোয়ার অভ্যেস ছিল। ছোট আর সেজু মামা আমাদের দলে ভিড়ে যেত। জানি না কত রাত,
বাইরে খসখস করে কিসের যেন শব্দ, লণ্ঠন হাতে নিয়ে একটা ছায়া মিলিয়ে গেল। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু এখন তো গরমকাল। সামনে টিম টিম করে লণ্ঠন জ্বলছে, পাশে রাঙাদি ছিল, কিন্তু তার বদলে সাদা কাপড় মুড়ি। ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, গো গো শব্দ। আর এক পাশে বোন ছিল, হাতড়াতে গিয়ে কিছুটা চুল পেলাম। ভয়ে মুঠিতে নিয়ে ধরে টানছি, একটা ভয়ানক শব্দ, রাম, ভূত, চুল। ছোট মামার চিৎকার, আমার গলা ছাড়। আমি ভয়ে নট নড়ক চড়ক। কতগুলো ভূত ঠাউর করতে পারছিলাম না। একটা দমকা হাওয়ায় ঘরের লণ্ঠন দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার, জানলা দিয়ে একটা আলো খেলে গেল। আমাদের ঘর থেকে বাঁচাও, রাম, গলা, পা, পা না জানি আর কত কি আওয়াজ। এইসব বিচিত্র চিৎকারে আলো নিয়ে ছুটে এসেছে সকলে। হঠাৎ সাদা কাপড় মোড়া লাশ উঠে দাঁড়িয়ে বাবা গো, বাঁচাও গো বলে আর্তনাদ। ঘরের সবাই একটু চমকে উঠল। আমার রাঙাদি ভোর রাতে বৃষ্টি হওয়ায় ঠান্ডায় দিদার শাড়ি মুড়ি ঘুমিয়ে পড়েছিল, আর আমি আধ মরা তখন, হাতে বোনের চুল। জানা গেল বোন দেয়ালে আমার ছায়া দেখে ভূতের ভয়ে নিচের দিকে নেমে পালাচ্ছিল, কিন্তু ধরে ফেলেছি। ছোট মামার গলা পেঁচিয়ে আমার ভাই ভূতের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, আর সেজো মামার দুই পায়ে দুই দিদি ঝুলছে। সেজো মামাকে রাম ভেবে পা জড়িয়ে, ভূত আমার, ভূত পেটনি আমার ঝি, রাম রাম মুখে। কবিতা ভুলে গেছি। আর তারপর বীর পুরুষ, বীরাঙ্গনা, অনেক নাম দেওয়া হলো। গল্পকার শিখর চক্রবর্তীর গল্প দেহান্তর। ঘুমের মধ্যে লাথি খেয়ে ছিটকে মাটিতে পড়ে সরমা। এটাই হচ্ছে কদিন রাতে অবিনাশের দ্বিতীয় স্ত্রী সরমার সঙ্গে। মাঝরাতে তার লাথি খেয়ে খাট থেকে পড়ছে, অথচ তিনি লাথি মারেননি। সেদিন সন্ধ্যায় নিজের ঘরে ঢুকতে গিয়ে একটা গন্ধ পেয়ে চমকে গেলেন অবিনাশ। ঘর জুড়ে একটা গন্ধ, কুন্তলিন তেলে, যেটা মৃতা প্রথমা স্ত্রী বিল্লবালা মাখতেন। এক অস্পষ্ট নারী মূর্তি তার টেবিলের পাশে দাঁড়িয়ে। তাকে দেখেই তার পাশ দিয়ে বেরিয়ে গেল। একটা পুরনো চিঠি হাওয়ায় ভেসে পায়ের কাছে পড়ল। বিল্লোর লেখা। প্রমিস করেছিলে না সারা জীবন একসাথে থাকবে, ছাড়বে না কোনোদিন। অবিনাশ দীর্ঘশ্বাস ফেলেন। তা করেছিলাম বটে, কিন্তু এখন কি করে আর। রাতে মশারি গুজেই সরমা একবার চোখ কপালে তুলে গো গো করে উঠেই আবার ঠিক হয়ে যায়। হাসি মুখে অবিনাশকে ডাকেন, চলে এসো, শুয়ে পড়ি। গলার হারটা খুলে বালিশের তলে রাখে। অবিনাশ চমকান। ঠিক এই অভ্যাসটাই ছিল বিল্লোর। গল্পকার অজয় বিশ্বাসের গল্প পূর্ণিমার রাতে একই ভূত।
পূর্ণিমার রাত, জঙ্গলে ঘেরা বাড়িটা আজ অনেকটাই স্পষ্ট। বাড়ির সামনে একটা পুকুর, লতা পাতা ঘিরে ধরেছে। পাশের রাস্তা দিয়ে লোকের যাতায়াত। অনেকেই এই বাড়িতে ভূত দেখেছে কয়েকবার। একজন ভয় পেয়ে সাইকেল ফেলে দৌড়ে গিয়ে ওঠে নিজের বাড়িতে। একজন সাদা কাপড় পরা নাকি পুকুর ঘাটে নামছে, আবার উপরে উঠে যাচ্ছে। শুধু একজন নয়, বেশ কয়েকজন এই ঘটনার সাক্ষী। একদিন একজন মাঝ বয়সী লোক এই দৃশ্য দেখে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। পরে লোকজন এসে তাকে তুলে নিয়ে যায়। মাঝে মাঝে আবার নানান রকম শব্দ ভেসে আসে। বিশেষ করে অমাবস্যার রাতে বিকট আওয়াজ ওঠে থেকে থেকে। তাই অমাবস্যার রাতে কেউ ওখান দিয়ে যাতায়াত করে না। একদিন গ্রামের সবাই ঠিক করলো বাড়িটা ঘিরে ফেলে দেখা হবে। যেমন ভাবনা তেমনি কাজ। প্রায় 100 জন লোক দিনের বেলা বাড়িটাকে একদিন ঘিরে ফেলে। কারো হাতে বাঁশ, কারো হাতে লাঠি, কেউ এনেছে বড় বল্লম। তারপর সবাই রে রে করে ঢুকে পড়লো বাড়িটার ভিতর। পাখিগুলো আওয়াজ করতে করতে উড়ে গেল। অন্যান্য যেসব জন্তু আশ্রয় নিয়েছিল তারা প্রাণপণে ছুট লাগালো, কিন্তু কোথাও কিচ্ছু নেই। কাউকে খুঁজে পাওয়া গেল না। সবাই যখন ফিরে যাবে ভাবছে, তখনই আধ ময়লা সাদা থান পরা একজন ছুটে গিয়ে ঝাঁপ দিল পুকুরের জলে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কোনদিন সে আর উঠে আসেনি। পরবর্তী গল্পের গল্পকার অসীম শিকদার। গল্পের নাম রাতের অতিথি। কালিম্পংয়ের কাছে বন্ধুর বাড়ি। আমাকে ফোনে বলল, তোর তো কদিন ছুটি আছে, চলে আয়। আমিও দার্জিলিং মেলে এনজেপি, ওখান থেকে 2 ঘন্টাতে পৌঁছে গেলাম লেপচু টি গার্ডেনে। প্রকৃতির অসামান্য রূপ, চারিদিকে চা বাগান, জনমানুষহীন দূরে পাহাড়ের সারি। একটু পরেই সন্ধ্যা, তারপর রাত্রি। আকাশে অল্প অল্প মেঘ দেখলাম। চৌকিদার পাশেই থাকে, আমাদের দুপুরবেলার খাবার দিয়ে গেছে। হঠাৎ শো শো আওয়াজ, তুমুল বৃষ্টি শুরু হলো। আর পাহাড়ে বৃষ্টি হলেই লোডশেডিং। অন্ধকারে ছোট্ট একটা ইমার্জেন্সি, জানি না কতটা সময় থাকবে আলো। বসে জানালা দিয়ে বৃষ্টি দেখছি আর ভাবছি রাত্রির খাওয়া কি হবে। এই বৃষ্টিতে চৌকিদার কি আসতে পারবে? বন্ধু বলল, আরে বিস্কুট আছে, পাউরুটি দিয়ে আজকে রাত্রি হয়ে যাবে। তুমুল বাজ পড়ার আওয়াজ আর সেই রকম তুমুল বৃষ্টি। কত রাত্রি জানি না। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। আমি তো চমকে গেছি। দেখি রেনকোট গায়ে, ভিজে সব চৌকিদার। বলল, সাহেব, রুটি আর ডিমের তরকারি। আমরা তো অমৃত মনে করে খেয়ে ঘুমাতে গেলাম। সকালে উঠে দেখি এ এক অচেনা জায়গা। গাছের ডাল ভেঙে কোনো বাড়ির টিন আমাদের গেটের কাছে পড়ে। চৌকিদার সকালেই চলে আসে, কিন্তু 10টা বাজে তখনও আসেনি। খোঁজ নিয়ে জানা গেল গতকাল সন্ধ্যাবেলা আমাদের এখান থেকে বেরিয়ে রেশন আনতে কালিম্পং গেছিল। ঝড় বৃষ্টিতে ওর গাড়ি
খাদে পড়ে যায়। শুনেই আমি বন্ধুর হাত চেপে ধরলাম। তাহলে কে আমাদের ডিম রুটি রাত্রিতে পৌঁছে দিল? ভয়ে আমাদের কারো মুখে কথা নেই। চৌকিদার নাকি আমার বন্ধুকে খুব ভালোবাসতো। গল্পকার গৌতমী ভট্টাচার্যের গল্প শিহরণ। আচমকা ঘুমটা ভেঙে গেল। ঘরের মধ্যে খস খস আওয়াজ। মধ্যরাত, সবাই ঘুমে অচেতন। আমার জীবন সঙ্গী ছিল। হাতটা চেপে ধরলাম। ঘুম চটকে যাওয়ার বিরক্তি। কি হলো? শব্দটা বন্ধ হয়ে গেল। মনে হলো এক ঝলক ঠান্ডা বাতাস বইয়ে জোরে নিঃশ্বাস নিয়ে ঘর থেকে কেউ বেরিয়ে গেল। ততক্ষণে মাথার উপর আবার খটখট করে শব্দ শুরু হয়ে গেছে। বললাম, শুনছো? বলে ও হাতটা আরো জোরে চেপে ধরে বলল, চোখ বন্ধ করো, ঘুমাও। দুজনেই নির্ঘুম থাকতে থাকতে কখন চটির খটখট শব্দ বন্ধ হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছি জানি না। জানুয়ারির শেষের দিক, অনেকগুলো বিয়ে বাড়ির আমন্ত্রণ পেয়েছি। প্রায় প্রতিদিনই এ বেলা ও বেলা। শুক্রবার সকালবেলা দুর্গাপুর গেলাম এক নিকট সম্পর্কের দেবরের বিয়েতে। রাত্রে একটু আগেই বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কারণ পরদিন চুঁচুড়া যেতে হবে প্রতিবেশী ভাইয়ের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নামার একটু আগে একটা ফোন এলো আমার মিস্টারের মোবাইলে। গম্ভীর মুখে বলল, আগামীকাল যাওয়া যাবে না চুঁচুড়ায়। উপরের ম্যাডামের গতকাল রাত্রে মৃত্যু হয়েছে। কলকাতা থেকে বডি নিয়ে আসা হচ্ছে। কি বলছো? গতকাল রাতে দরজা বন্ধ করার সময় তো উনি কলকাতা থেকে তো ফিরলেন। আমি জিজ্ঞাসা করলাম, এই শীতে এত রাত্রে কোথা থেকে ফিরলেন? সিঁড়ির ল্যান্ডিং ক্রস করতে করতে মুচকি হেসে বললেন, হায়ার সেকেন্ডারির পেপার সেটিং এ গেছিলাম, কাল কথা হবে। পায়ের শব্দ তিনতলার দিকে মিলিয়ে যেতে আমি দরজা বন্ধ করলাম। তো তুমি ভুল শুনেছো, বিশ্বাস হচ্ছে না। না, আমি ঠিক শুনেছি, ম্যাডামই চলে গেছেন। ওর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, তবুও মেনে নিতেই হবে। এমনও হয়। গল্প শুনেছি ভূতের, বইয়ে পড়েছি, আমার সঙ্গে হবে ভাবতে পারছি না। এও কি সম্ভব? একজন অঙ্কবিদ পণ্ডিত মানুষ, সংসার জীবনে এলোমেলো অগোছালো, লেট ম্যারেজ, কথায় কথায় অভিমান। দাদার সঙ্গে সমস্যা হলে ছেলে মানুষের মতো চলে আসতেন, হাত ধরে বোঝালে বুঝতেন। এমন সমস্যা সবার ক্ষেত্রে হয়। দাদা ছিলেন ভীষণ ডিসিপ্লিন, আর পড়াশোনা ছাড়া উনি অন্য ব্যাপারে ছিলেন ইনডিসিপ্লিন। ওনার সঙ্গে ভীষণ ভাবে জড়িয়েছিলাম। কোয়ার্টারে আমার মাথার উপরে 3 তলায় থাকতেন, আমি দোতলায়। স্যান্ডাকের একটা চটি ঘরে বাইরে পড়তে ভালোবাসতেন, খটখট করে শব্দ হতো। একবার পড়েও গেছিলেন রাস্তায়। খুব বকেছিলাম, একজন নামী প্রফেসর এমন বাজে একটা চটি পড়েন কেন? বাটার হাস পাপি পড়বেন। দাদাকে গিয়ে আমার কথা বললে উনি পরদিন কিনে আনেন। শারীরিক সমস্যা ছিল, যদি বেশি সমস্যা হতো তাহলে রাত জেগে সারা রাত ঘরে পায়চারি করতেন। খটখট খটখট। নিচ থেকে আমি আবার ওনাকে বলতাম, আবার ম্যাডামের শরীর খারাপ হয়েছে। মৃত্যুর কিছুদিন আগেও বেশ কয়েকদিন এমন ভাবেই পায়চারি করেছেন।
শব্দে ঘুম ভেঙে গেছে অনেক রাতে আমার। রাতে টয়লেট গেলে ঘাড়ের কাছে দীর্ঘশ্বাস শুনে শিউরে উঠে ছুটে ঘরে এসেছি। অনেক সময় মনে হয়েছে কেউ পিছনে দাঁড়িয়ে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে এখনো অনেক সময় সিঁড়ির ল্যান্ডিং এ দেখা হাসি মুখে 3 তলায় উঠে যাবার ছবিটা ভেসে ওঠে মনের মধ্যে। আস্তে আস্তে মিলিয়ে যায় চটির শব্দ, খটখট খটখট। গল্পকার ভাস্বতী দত্তের গল্প অশরীরী গর্ভধারিণীতে। অরিন্দম রায় ও বিভা রায়ের একমাত্র কন্যা উমা। ছোট থেকে অনেক যত্নে প্রতিপালন করেছেন। একমাত্র কন্যা সন্তান হবার সুবাদে উমাকে কখনো কোনো কষ্ট পেতে হয়নি। শুধু তাই না, অনেক জিনিস না চাইতেই পেয়ে গেছে বাবা মায়ের কাছে। স্কুলে কলেজে উমার খুব সুনাম ছিল। ভীষণ সুন্দর আঁকতে পারতো আর গান গাইতো। এছাড়া লেখাপড়ায় খুব ভালো না হলেও মোটামুটি ভালোই। সব থেকে বড় কথা, ওর অধ্যাবসায় ছিল অবাক করার মতোই। হায়ার সেকেন্ডারি পাশ করার পর নিজের ইচ্ছেতেই সে ইংলিশে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলো। তার স্বপ্ন ছিল শিক্ষিকা হবে। অরিন্দম বাবুর সরকারি চাকরি করতেন। মোটামুটি সচ্ছল পরিবার। অফিস থেকে ফেরার পর অরিন্দম বাবু প্রায়শই ছাদে যেতেন গাছের রক্ষণাবেক্ষণ করতে। স্ত্রী বিভা দেবীও একসাথে ছাদে কিছুক্ষণ সময় কাটাতেন। নিজেদের সংসারের সুখ দুঃখ আনন্দ চিন্তা সব একে অপরের সাথে ভাগ করে নিতেন। একদিন অরিন্দম বাবু স্ত্রীকে বললেন, আর মাত্র 2টি বছর চাকরি আছে, তারপরেই অবসর। কাজেই এখন থেকে মেয়ে উমার বিবাহের জন্য সুপাত্রের খোঁজ করতে হবে। বলতে দেরি আছে, করতে দেরি নেই। দুজন পরিচিত ঘটককে সুপাত্রের খোঁজ করতে বললেন। উমা মোটামুটি খুব সুন্দরী। রাস্তাঘাটে যখনই যে দেখে চোখ ফেরাতে পারে না। বিভা দেবী ভেবে চিনতে স্বামীকে বলে, সামনেই উমার ফাইনাল পরীক্ষা, তাই যাবতীয় কথাবার্তা 2 মাস বাদে আলোচনা করাই ভালো, নইলে উমার পড়ার ক্ষতি হবে। যাই হোক, অরিন্দম বাবু ভেবে বললেন, ঠিক আছে, যা কথাবার্তা পরীক্ষার পরেই হবে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। পরীক্ষা শেষে উমা এমএ ভর্তির পরিকল্পনা করছে। সেদিনটা ছিল রবিবার, ছুটির দিন। বাবা মা উমা একসাথেই মধ্যাহ্ন ভোজন করছে। অরিন্দম বাবু স্ত্রীকে বললেন, উমাকে এবার সুপাত্র দেখে বিয়ে দিতে হবে। উমার এ কথা শুনেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে আরো পড়তে চায়, তারপর বিয়ের কথা ভাবা যাবে, এই জানালো। কিন্তু অরিন্দম বাবু বললেন, দরকার হলে বিয়ের পরেও পড়তে পারবে। যেহেতু অবসরের আর দেরি নেই, তাই তিনি যথাশীঘ্র সম্ভব বিয়ে দিবেন জানালেন। উমা কোনোদিনই অবাধ্য মেয়ে নয়, তাই আজও বাবা মায়ের সিদ্ধান্তে না বলতে পারল না। কথায় আছে, জন্ম মৃত্যু বিবাহ বিধাতার লিখন। হঠাৎই অরিন্দম বাবুর অফিসে এক কলিকে চেনা পরিচিতর মধ্যে ভালো পাত্র ও পরিবারের সন্ধান পেলেন। ছেলের নাম বরুণ বোস, টেলিকমে চাকরিরত। বাবা মায়ের সেও একমাত্র পুত্র সন্তান। কৃষ্ণনগরে তাদের নিজেদের বসত বাড়ি। এরপর যোগাযোগ হলো। উভয় পক্ষেরই পছন্দ ও মতামত বেশ মিল হলো। ছেলে ও মেয়ে দুজনেরই দুজনকে পছন্দ, কাজেই শুভস্র শীঘ্র। এরপর দিনক্ষণ সব ঠিক করতে পুরোহিত মশাই এলো। বৈশাখ মাসের শুভ দিন দেখে পাকা কথা হলো। অরিন্দম বাবু ও বিভা দেবী আত্মীয় স্বজন সকলকে নিমন্ত্রণ করলেন। দিন ঠিক করলেন বিভা দেবী উমাকে আইবুড়ো ভাত খাওয়াবেন। সেদিন সকাল থেকে রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত বিভা দেবী। উমা চেঁচিয়ে মা মা করে ডাকছিল, তাই বিভা দেবী রান্নাঘর থেকে মেয়ের কাছে গেছিলেন। রান্নাঘরে ফিরে এসে দেখেন মশলাগুলো সব বেটে গুছিয়ে পাত্রে পাত্রে রাখা। তার মনেই পড়ছিল না কখন বাটলেন।
বরং মশলা বাটতে দেরি হওয়ায় রান্না বসাতেও দেরি হচ্ছিল। ভাবলেন কি জানি কখন বেটেছেন, হয়তোবা ভুলে গেছেন। এই ভেবে ভেবে দোনো-মোনো করে সব রান্না সারলেন। দুপুরবেলায় রান্নাঘরে উমার ভাত বাড়লেন। থালায় ভাত তুলে বাটিতে বাটিতে সব রকম পদ বেড়েছেন। এমন সময় কেউ কলিং বেল বাজাতেই তিনি দরজা খুলতে যান। দরজা খুলে কাউকে না দেখে ফিরে আসতেই দেখলেন একটা নারী ছায়া টেবিলের সামনে থেকে এক পলকে সরে গেল। উমা খাবার টেবিলের সামনে বসে গোছানো ভাতের থালা। বিভা দেবীকে বলল, মা, ভাত দিয়ে কোথায় গেছিলে মা? বিভা দেবীর সব কেমন যেন গুলিয়ে গেল। আপন মনে ভাবতে লাগলেন, আমি তো ভাতের থালা রান্নাঘর থেকে টেবিলে আনিনি। কিছুতেই বুঝতে পারছেন না কেই বা ওই ছায়া মূর্তি। তাহলে রান্নার মশলাটাও কি? আর ভাবতে পারছেন না। উমা মাকে এমন অন্যমনস্ক দেখে ধরে এনে পাশে বসালো। ভাবলো, খাটনিতে শরীরটা মনে হয় খারাপ লাগবে। যা হোক, বিভা দেবী নিজেকে সংযত করে নিলেন। দেখতে দেখতে শুভ দিনে বরুণ ও উমার শুভ বিবাহ সম্পন্ন হলো। পরদিন কন্যা বিদায়। যথাসময়ে নানান নিয়ম আচার পালন করে উমাকে শ্বশুর বাড়ি পাঠানো হলো। যাবার আগে উমা বিভা দেবীকে আঁকড়ে জড়িয়ে ধরে অসম্ভব কেঁদেছেন বিভা দেবীও। চোখ দুটো ফুলে লাল হয়েছে। বাড়িটা কি ভীষণ খাঁ খাঁ করছে। বিভা দেবী শুনতে পেলেন কোথা থেকে যেন ক্ষীণ স্বরে কান্নার আওয়াজ ভেসে আসছে। বিভা দেবীর মনে তো আগে থেকেই কিছু সংশয় ছিল। কান পাততে মনে হলো যেন ছাদ থেকেই কান্নার শব্দটা আসছে। খুব ধীর পায়ে নিঃশব্দে ছাদে উকি দিতেই যা দেখলেন তা অবিশ্বাস্য। সেই নারী ছায়া মূর্তি যাকে উমার আইবুড়ো ভাতের দিন ছায়ার মতো সরে যেতে দেখেছিলেন। বিভা দেবীর বুঝতে বাকি রইল না, উমার জন্মের 2 বছর পরে দ্বিতীয় সন্তান প্রসবের সময় মারা গিয়েছিলেন উমার গর্ভধারিণী মা। গল্পকার শ্রীমন্ত মণ্ডলের গল্প, শ্রী শ্রী টিভি। বিবেক বাবু ট্রান্সফার হয়ে যান এবং তারপর মানবাজারে আসলে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ালো একটা ভাড়া বাড়ি জোগাড় করা। তার সহকর্মী প্রশান্ত বাবু একটা বাড়ির সন্ধান দিয়ে বললেন, বাড়িটি বেশ বড়ই, কিন্তু দীর্ঘদিন ফাঁকা পড়ে আছে। যদি অ্যাডজাস্ট করে থাকতে পারতেন তাহলে খুব ভালো হতো। আর একটা কথা বলি, বাড়ির মালিক বাড়িটি খুব কম দামে কিনেছেন 7 বছর আগে। তখন থেকেই ওটা খালি পড়ে আছে। বিবেক বাবু 3 দিনের মধ্যে বাড়িটিতে স্ত্রী পুত্র সহ ঢুকে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। 2টি রুম, কিচেন, টয়লেট সহ করিডোর, সমস্ত উঠোনে একটি নারকেল গাছ আর তার পাশে একটা কাঠকুয়া। ছাদে যাওয়ার সিঁড়িটা রুম দুটোর মাঝখানে। ঘর গুছিয়ে ক্লান্ত বিবেক বাবু খেয়ে দিয়ে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙলো তখন রাত 2টো বাজে। শুনতে পেলেন সিঁড়ি দিয়ে কেউ নামছে। বাউন্ডারির গেটে তালা দেওয়া, সদর দরজা বন্ধ। স্ত্রী পুত্র ঘুমে অচেতন। ছাদের দরজাটাও তিনি নিজে বন্ধ করেছেন। তাহলে সিঁড়ি দিয়ে কে নামছে? তিনি ঘরের কপাট খুলে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে আবার নেমে এলেন। কোথাও কিচ্ছু দেখতে পেলেন না। এসে যেই শুয়েছেন একই শব্দের পুনরাবৃত্তি। সারা রাত আর ঘুম লাগলো না বিবেক বাবুর। পরদিন সকালবেলায় গিয়ে দোকান থেকে 1 সেট
সিসি ক্যামেরা কিনে এনে নিজে উপস্থিত থেকে মিস্ত্রিকে দিয়ে লাগিয়ে দিলেন। 3টি বুলেট ক্যামেরা বাড়ির বাইরে 3 দিকে, আর একটা ডোম ক্যামেরা সিঁড়ির মাঝখানে, যাতে কেউ ওঠানামা করলে রুমে বসেই দেখতে পাওয়া যায়। পরের রাতে বিবেক বাবু না ঘুমিয়ে ফোনে সিঁড়ির ক্যামেরাটি দেখতে শুরু করলেন। কি আশ্চর্য, কেউ কোথাও নেই। লাইভ ফুটেজ দেখতে দেখতে কখন তিনি ঘুমিয়ে পড়লেন। রাত 1টার সময় হঠাৎ ঘুমটা কি কারণে ভেঙে যেতেই ফোনের লাইভ ফুটেজে চোখ রাখতেই তিনি অবাক হয়ে গেলেন। দেখলেন মাঝখানে সিঁড়ির প্ল্যাটফর্মে একটি বছর 8 মেয়ে খেলছে বসে বসে। বিবেক বাবু আশ্চর্য হয়ে ভাবছেন স্ত্রীকে জাগাবেন কিনা। না জাগানোই ভালো, ও যা ভীতু রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বিবেক বাবু হাতে সেলফোনটা নিয়ে বেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। কিন্তু ফুটেজে তখনও মেয়েটি খেলছে। বিবেক বাবু সাহস সঞ্চয় করে মেয়েটির কাছে সিঁড়ির একটা ধাপে বসে বললেন, তুমি কে মা? মেয়েটি এদিক ওদিক দেখে আবার খেলতে লাগলো। আমার কথার উত্তর দিচ্ছ না যে? আমি তোমাকে দেখতে পাচ্ছি। আঙ্কেল, আমি মিষ্টি, এই বাড়িটা আমার বাবার, আমি আপনাদের থাকতে দেব না, কাল চলে যাবেন। কিন্তু তোমাকে খালি চোখে দেখতে পাচ্ছি না কেন? কারণ আমি মৃত, আমার ছায়ামূর্তি আপনি ক্যামেরায় দেখছেন। তোমার বাবা মা কোথায়? আমি মারা যেতেই মা বাবা বাড়ি বিক্রি করে চলে গেছেন। তারপর থেকে 2-1 ভাড়াতে এসেছিল, কিন্তু আমি সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। তুমি কিভাবে মারা গেলে মা? যে দূর সম্পর্কের মামা এখন বাড়িটি কিনেছে, সেই আমাকে একদিন উঠোনের কুয়োতে ফেলে দিয়েছিল। ওই মামা কি তোমাদের বাড়িতেই থাকতেন? এখন তুমি কি চাও? আমি চাই ওই খুনি মামার শাস্তি হোক। বাবা আর মা এই বাড়িতে থাকুন, তাহলে বাড়ি ছেড়ে সব দিনের জন্য আমি চলে যাব। এরপর বিবেক বাবু পুলিশের কাছে সব জানিয়ে কুয়ো থেকে মিষ্টির কঙ্কাল তুলিয়ে আনলেন। চাপে পড়ে খুনি মামাও সব দোষ স্বীকার করলো। মিষ্টির বাবা মা তাদের বাড়িতে ফিরে এলেন। পাশের রুমে তারা বিবেক বাবুদের সঙ্গে থাকতে লাগলেন। এখন আর মিষ্টি সিঁড়ি দিয়ে ওঠানামা করে না। গল্পকার রাজা চক্রবর্তীর গল্প মনোরঞ্জন নাকি কুসংস্কার? ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদের ভুল বুঝিয়ে থাকি আমাদের স্বার্থে। ছেলে বা মেয়ে দুষ্টুমি করছে, মা বলে উঠলো, এই দুষ্টুমি করিস না, এখনই কিন্তু একা নড়ি ধরবে। ছোট ছেলে খাওয়া নিয়ে বিরক্ত করছে, মাসি চোখ বড় বড় করে বলে উঠলো, এই ভূত আয় তো। এটা আমাদের ছোটবেলার থেকে বুঝিয়ে দেওয়া হয় ভূত বলে একটি শব্দকে, এমন ভাবে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় সেটা মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেকের মস্তিষ্কে অবচেতনে মনের মধ্যে ঘুরতে থাকে। প্রশ্ন হলো, ভৌতিক গল্পগুলো মনোরঞ্জন নাকি কুসংস্কার? এই নিয়ে মতভেদ আছে। কিছু সংস্থা রয়েছে যারা এই নিয়ে গবেষণা করে, তারা বলেন ভূত আছে। তাদের মতে মানুষ মরে যাওয়ার পর তার শরীর হয়তো নষ্ট হয়ে যায়, কিন্তু তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশে। আর যারা এসব কিছুই মানেন না, তারা সেটাকে নিয়ে মনোরঞ্জন করেন, পরিহাস করেন ভৌতিক ব্যাপারগুলো।
বলেন একটা কুসংস্কার। আমার মতে ওইসব কুসংস্কারে আচ্ছন্ন হয় সেই সব মানুষ যারা মানসিকভাবে একটু দুর্বল। এবার একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাই নির্ধারণ করুন এটা কুসংস্কার নাকি মনোরঞ্জন। সালটা 2008। আমি তখন চাকরি সূত্রে টুনবাড়ি চা বাগানে জয়েন করি। কোম্পানি আমাকে একটি ব্রিটিশ বাংলোতে থাকবার জন্য পারমিশন দেয়। দোতলা কাঠের বাংলো। সকলে বলে ওখানে নাকি ভূত থাকে, তাই ওই বাংলোর নাম হয়েছিল ভূত বাংলো। ওঠা নামার অসুবিধার জন্য আমি বাংলোর নিচ তলায় থাকতাম, উপরতলা গেস্টদের জন্য ব্যবহার করতাম। যে সকল ম্যানেজাররা ওই বাংলোতে ছিল তারা নাকি মাঝে মধ্যেই ঘুঙুরের আওয়াজ, জল পড়ার শব্দ, পাখি উড়ে যাওয়ার শব্দ শুনতে পেত রাতের বেলায়, এবং সেই ভয়ে ওই বাংলোতে কেউ থাকতো না। বাংলোটির উপরে ছিল টিনের চাল। বাংলোটি সংলগ্ন এলাকা জুড়ে প্রচুর বড় বড় গাছ। একদিন গভীর রাতে হঠাৎই দোতলায় অবিকল ঘুঙুরের আওয়াজের মতন আওয়াজ শুনতে পাই। আমার ঘুম ভেঙে যায়। বেড সুইচটা অন করতেই আলো জ্বলে ওঠে, আওয়াজটিও বন্ধ হয়ে যায়। কোনদিন এমন শুনেছি উপরের বাথরুমের শাওয়ারের জল খোলার শব্দ। শব্দটি মিনিট 2, তারপর আবার সবকিছু শুনশান। গাছে ঝিঁঝি পোকার ডাক, পেঁচা বাদুড়ের উড়ে যাওয়ার শব্দ সব কানে আসতো। শুনেছি ইংরেজ আমলে একজন বাঙালি মেম সাহেব নাকি আগুনে পুড়ে মারা গিয়েছিল ওই বাংলোতে। তারপর থেকে তার আত্মা নাকি এই বাংলোতে ঘুরে বেড়ায়। দীর্ঘ 4 বছর আমি ওই বাংলোতে একা রাত কাটিয়েছি, সঙ্গে একজন চৌকিদারকে নিয়ে। মাঝে মধ্যে আমার ফ্যামিলি তারাও আমার সঙ্গেই থাকতেন, কিন্তু কোনোদিন কোনো ভৌতিক রীতিনীতি দেখতে পাইনি। ঘুঙুরের আওয়াজ, শাওয়ারের শব্দ হয়তো শুনেছিলাম, সেটা ছিল আমার অবচেতন মন ও দুর্বল শরীর বলেই আমার মনে হয়। গল্পকার নভশ্রী সান্যালের গল্প দাম্পত্য। এতগুলো বছর একসাথে, প্রথমে ঝোলাঝুলি, গলাগলি, দোলাদুলি, তারপর ক্রমশ গালাগালি, ছোলাছুলি, চুলোচুলি করে কাটানোর পর মাত্র 45 বছর বয়সে হঠাৎ হার্ট না ফেব্রেল অ্যাটাকে শুধু চলে যাওয়ার পর ঘনার প্রথম বেশ কিছুদিন কেমন ফাঁকা ফাঁকা লাগলেও এখন বেশ হালকা বোধ হচ্ছে। এমন স্বাধীনতার স্বাদ সে বহুকাল পায়নি। গায়ের রংটি ঘোর কালো হলেও চেহারা রোগাটে বলে 59-এও বয়স বোঝা যায় না ঘনার। সে কারণেই বোধ করি দীপালি বৌদি, ঝুমা, মাধুরী, পূর্ণিমারা দোকানে এলে হাসি গল্প জুড়ত, আর মেয়েদের অদৃশ্য সিসি ক্যামেরার শুধু যেন ঘরে বসেই সেসব টের পেত, আর কথায় কথায় ফুল ফোটাতো। উফ, উঠতে বসতে খেতে শুতে কোনো স্বাধীনতা ছিল না ঘনার সুদূর জ্বালায়। এখন মুক্তির বাতাস যেন প্রাণে। নিজের কাছে একথা অস্বীকার করে কি করে? সুগার, হার্ট প্রেশারের জন্য রোজ সকালে চিরতার জল ইত্যাদি গিলিয়ে জীবনটা তেতো বিষ করে দিয়েছিল সেদু। কতদিন পর আজকাল বেলা করে ঘুম থেকে উঠে মনের সুখে বিড়ি টেনে কাত্তকৃতাদি সেরে যোগুর দোকানে গিয়ে আয়েশ করে চা, সিঙ্গাড়া, জিলিপি বা কচুরি আলুর দম আর গরম বোঁদে দিয়ে প্রাতরাশ সারে ঘনা। তারপর দোকান খোলে। দুপুরে রবির হোটেলে মাসকাবারি ব্যবস্থা করে নিয়েছে। শীতল পেটি, ভেটকি, পাকা রুই কাতলা,
রেওয়াজি খাসি, নিজের পক্ষে হাঁসের ডিম কষা, খাসা খাওয়া দাওয়া শেষে 300 জর্দার একখানা জব্বর পান। রাতেও রুটি মাংস বিরিয়ানি, এক এক দিন এক এক ভোজ। জীবনটাকে এতদিন উপভোগ করছে সে। গতকাল এই প্রথমবার একটা বোতল নিয়ে এসেছিল, সঙ্গে অবশ্য রোজের মতো মোটা জুঁইয়ের মালা, সদুর বড্ড পছন্দের, ছবিতে পরিয়ে তবে নিজের বিলাসিতা। অনুপান সহযোগে প্রথম গ্লাস শেষে ও ঘর থেকে বরফ আনতে গেছিল। ফিরে আবার গ্লাসে ঢালতে গিয়ে অবাক হলো, বোতলটার এতটা খালি কি করে? একটাতেই কি নেশা হয়ে গেল, নাকি দুটো খেয়ে একটা ভাবছে? ধন্দের মধ্যে বাকিটুকু খেয়ে শুয়ে পড়ল। আজ আর একটি বড় বোতল, সঙ্গে 2 রকম কাবাব এবং অবশ্যই মোটা জুঁইয়ের মালা। সদুকে মালা পরিয়ে পাশের ঘর থেকে গ্লাস প্লেট এনে জমিয়ে বসলো এসি চালিয়ে। গরমটাও পড়েছে যাচ্ছে তাই রকমের। সদু থাকলে এই গরমেও এসি কমাতে বলতো, তার আবার ঠান্ডার ধাত, শীতকাতুরেও বটে। এবার আরামসে এসিটা চালিয়ে বসা যাবে। এসব ভাবনার মধ্যেই বাক্স থেকে কাবাব ডিশে নিতে গিয়েই খেলো হোঁচট। 6 পিস কাবাবের 3 পিস নেই। এটা কি করে হয়? একটু আগেই তো ঢাকা খুলে দেখে গেল অন্য বাক্সটায় শিক কাবাব। ঢাকা সরালো, এ কি, এতে মাত্র একটা? কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছে না ঘনা। প্রথম থেকে ভাবার চেষ্টা করলো, হঠাৎ ভয়ঙ্কর রকম চমকে উঠল অত্যন্ত পরিচিত একটি আওয়াজে, সদূর হাঁচি। আবার শব্দ অনুসরণ করে অজান্তেই ঘনার দৃষ্টি ঘুরল। সঙ্গে সঙ্গে পুরো ঘরটা দুলে উঠল ঘনার সামনে। খালি মুখেই বিষম লাগলো। আলমারির মাথার উপর বসে টাটকা জুঁইয়ের মালা গলায়, সদু পা দোলাতে দোলাতে এক হাতে ভদকার গ্লাস, আরেক হাতে কাবাব। সামান্য খোনা গলায় বলে উঠল, ষাট ষাট। তারপর হাতের গ্লাসটায় একটা আলতো চুমুক দিয়ে বলল, হ্যাঁ গা, এমন ভালো জিনিসটা এতকাল একবারও চেখে দেখিনি। আর তুমি একা এই অমৃত ঠান্ডা ভেবেছিলে? বাবা, কাল তোমার থেকে আমি একটু বেশিটা মেরে দিলাম। মাইরি বলছি, মরার পরেও এমন ফুরফুরে লাগেনি। হঠাৎ কেমন গাঢ় গদগদ হয়ে আরো বেশি খোনা গলায় বলে, এই আমার না সেই বিয়ের পরের দিনগুলোর মতো তোমায় খুব ভালোবাসতে ইচ্ছা করতে। বাকরহিত ঘনা অবাক হয়ে দেখলো সদু আলমারির উপর থেকে কেমন ভেসে তার গা ঘেঁষে এসে দাঁড়ালো। কাছে এসো বলে গলা জড়াতে যেতেই ঘনা আজকে যেই রা বলেছে, অমনি ছিটকে উঠে সদুর জ্বলন্ত চোখে তাকিয়ে ছাদ কাঁপিয়ে হাড় হিম করা এক ধমক, খবরদার মিলছে, ওই নাম মুখেও যদি এনেছ আর এক বিশেষ মহিলার মতো আমারও এখন এ নাম মোটে সহ্য হয় না। ওই ধমকেই ঘনা সেই যে মুচ্ছ গেল তো গেল। কিছু সময় পর ছাদের কার্নিশে ছুটকো ঘনা আরো সিটকে বসে, পাশে সদু। বলো, নিচে বসেছো না গো, যেন পরশ্রীর গায়ে ছোঁয়ান লেগবে। তারপর স্বামীর কাঁধে মাথা রেখে আদুরে খোনা গলায় বলে, এই বেশ হলো, বলো। আর কাজ ছাড়া হবো না দুজন। তোমার মতি গন্ডি আমার ভালো লাগছিল না বাবু।
গপাগপ দিন বেলা তেলে ভাজা, গজুনি, মিষ্টি, চর্বি, তেলের মাছ, মাংস যথেষ্ট গিলছিলে। শরীর খারাপ হলে কে দেখতো? এখন বলো দিনি। এইবার আমার শান্তি। তাছাড়া জুঁইয়ের মালা একটা থেকে দুদিন যাবৎ দুখানা করে আসছিল। একটা পাশের বাড়ির রব্বিয়াত পূর্ণিমের বড় খোপার জন্য। এত আদিক্ষেতা এই সদুর আবার সহ্য হয় না, তা তো তুমি জানো। বলে স্বামীর দিকে তাকিয়ে মুখ মোটকে ফিসেল হাসি হেসে টুকুস করে চোখটা মেরে দিল। ঘনা কেমন বেজার মুখে ছিটকেই বসে রইল ঘাড় গুজে। মুখের কাবাব আর শখের ভদকা হাতছাড়া হওয়ার জন্য, নাকি আবার পরাধীনতার শোকে, তা সেই জানে।